নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বঙ্গের শিল্প ছবি তুলে ধরতে কনক্লেভ। আগামী 18 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাংলায় শুরু এসআইআর, লাগবে জন্মের শংসাপত্র। যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা ভিড় জমাচ্ছেন পুরসভার কেন্দ্রীয় ভবনে, আর সেই ভিড় সামলাতে হিমশিম পুরসভার কর্মীরা। শহর জুড়ে ডেঙ্গির দাপট বাড়ছে। কলকাতা পুরসভার হিসাবে এবছর এখনো পর্যন্ত 1017 জন আক্রান্ত। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। হাওড়া ডিভিশনে আগামী সপ্তাহে বাতিল একাধিক ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের কথা জানাল পূর্ব রেল। আগামী মঙ্গলবার পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ষড়যন্ত্রের প্রতিবাদে কলকাতার বুকে মিছিল তৃণমূল নেত্রীর। গান্ধী মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত হবে এই মিছিল। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে রাজ্যের শাসক দল। মঙ্গলেই মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 4 নভেম্বর মঙ্গলবার, অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এসআইআর এর কাজ শুরু করবেন, ওই দিনই পথে নামছেন মমতা, অভিষেক। ওদিন দুপুর 1:30 নাগাদ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা, অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, কাউন্সিলররা। ইতিমধ্যেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে। স্রেফ এই আশঙ্কায় রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। এ নিয়ে গোড়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেখেছে তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই বাংলা সহ 12 রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ নিয়ে বরাবর বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। এটাই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের। এই বিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার বিএলএদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, 1 মাস ধরে 6200টি হেল্প ডেস্ক চলবে। এসআইআর এর ফর্ম পূরণ বা অন্য কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে। আর তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই পথে নেমে বিজেপি ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30টায় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে তাদের নেতৃত্বে। পা মেলাবেন দলীয় সাংসদ, কাউন্সিলররা। মিছিল শেষে ফের জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে পারেন মমতা, অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক। 4 নভেম্বর থেকে এসআইআর হেল্প ডেস্ক তৃণমূলের। বিএলওদের ছায়াসঙ্গী হন বিএলএদের নির্দেশ অভিষেকের। শুক্রবার বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরও একগুচ্ছ নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় বাদ না যায়, সেই লক্ষ্যে শুক্রবার দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোট 62,000 হেল্প ডেস্ক কাজ করবে। এসআই সংক্রান্ত জনতার সমস্ত সমস্যার সমাধান করবে এসব হেল্প ডেস্ক। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই কাজের সময় বিএলওদের কার্যত ছায়াসঙ্গী হওয়ার জন্য বিএলএদের পরামর্শ দিয়েছে অভিষেক। শুক্রবার এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ প্রায় 15,000 নেতা। সকলকে এসআইআর এর কাজকর্ম নিয়ে সম্যক ধারণা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 28 অক্টোবর থেকে বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে বিএলওদের প্রশিক্ষণের কাজ চলছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও ভোটার তালিকা পরীক্ষার কাজ। আর সেই সময়টা ধরেই হেল্প ডেস্ক চালু করতে চলেছে তৃণমূল। গ্রাম, পঞ্চায়েত, পুরো এলাকা সর্বত্রই এই হেল্প ডেস্ক তৈরি হবে। সেখানে থাকবে ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ।
এসআইআর এর ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো সমস্যা হলে তার সমাধান করে দেবেন এই হেল্প ডেস্কে থাকা কর্মীরাই। এছাড়া কোনো অভিযোগ জানাতে হলে দিদির দূত অ্যাপ খোলা থাকবে। দিনের সমস্ত কাজের খুঁটিনাটি রিপোর্ট দিন শেষে পাঠাতে হবে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে। রাজ্যে কম বেশি মোট 90,000 বুথ রয়েছে। সেখানে BLA 1, BLA 2রা কাজ করবেন BLOদের সাহায্যে। আর এখানে আরও সাবধানী পদক্ষেপ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক BLAদের কার্যত নির্দেশ দিয়েছেন BLOদের ছায়াসঙ্গী হওয়ার। সূত্রের খবর, 1 মিনিটের জন্যও যাতে BLOদের চোখের আড়াল না করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তার অভিযোগ, বিজেপির লক্ষ্য নাম না থাকা বৈধ ভোটারদের নাম তোলা কিংবা অবৈধ ভোটারদের বাদ দেওয়া নয়, নিজেদের এজেন্ডা পূরণ। তাই BLOদের ওপর চাপ বাড়াতে পারে বিজেপি। সেই কারণেই তাদের ছায়াসঙ্গী হন BLAরা, সেটাই চাইছে তৃণমূল। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজের জন্য পথে থাকবেন। এসআইআর সংক্রান্ত জনতার যে কোনো সমস্যা সমাধান কিংবা অভিযোগ জানানোর জন্য তার ক্যামাক স্ট্রিটের দফতরে যোগাযোগের জন্য একটি নাম্বারও দেওয়া হয়েছে। তা হল 8142681426। সব মিলিয়ে এসআইআরে যাতে একজন বৈধ ভোটারেরও নাম বাদ না পড়ে সেই লক্ষ্যে একেবারে দুর্গ গড়ে তুলেছে শাসক শিবির। এদিকে তৃণমূলের এই হেল্প ডেস্ক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, কি আর হবে এই সব ক্যাম্পে, BLOদের হুমকি দেবে তৃণমূলের লোকজনেরা। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গের শিল্প ছবি তুলে ধরতে কনক্লেভ। আগামী 18 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পালা বদলের পর পাল্টে গিয়েছে শিল্পের পরিবেশ। গত 14 বছর ধরে এই রাজ্যে ক্রমাগত বিনিয়োগ করেছে দেশি বিদেশি শিল্প সংস্থাগুলি। লগ্নির হাত ধরে খুলে গিয়েছে কর্মসংস্থানের পথও। রাজ্যে শিল্প সাফল্যের সেই সব বাস্তব কাহিনী শোনাবে এবারের শিল্প কনক্লেভ। যারা লগ্নি করেছেন, যারা শিল্প গড়েছেন, যারা কর্মসংস্থান তৈরি করেছেন, তারাই শোনাবেন তাদের শিল্পযাত্রার অভিজ্ঞতার কথা। শুধু যা হয়ে গিয়েছে তা নয়, এই সাফল্যের ভবিষ্যতের রূপরেখাও তুলে আনবেন শিল্প মহলের তাবড় ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী শিল্প জগতে এমন অভিনব বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ অনুষ্ঠিত হবে আগামী 18 ডিসেম্বর। শুক্রবার নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকের পরই এই কনক্লেভের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর ও অর্থ দফতরের প্রিন্সিপাল চিফ অ্যাডভাইজার ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়েছেন, ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আসবেন তাবড় শিল্পপতি ও লগ্নিকারীরা। তারাই জনসমক্ষে তুলে ধরবেন রাজ্যের শিল্পের প্রকৃত অগ্রগতির ছবি। অমিত মিত্রের কথায়, যারা সাফল্য পেয়েছেন তাদের মুখেই শুনব কত বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ সাফল্যের বিবরণ এবং উদাহরণ এই কনক্লেভেই আমরা পাব। শুনব নয়া কি প্রকল্প হবে, কত বিনিয়োগ আসবে, শিল্পমহলের পরিকল্পনা ও লক্ষ্য কি, সবই জানব। একই সঙ্গে তার বক্তব্য, সাফল্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তাও শুনব আমরা। সাফল্য ও ভবিষ্যতের সাফল্যের রূপরেখা উঠে আসবে এই কনক্লেভে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দিয়ে যাবতীয় সমস্যার জট কাটিয়ে শিল্পের বিকাশকে ত্বরান্বিত করতে। তখনই ঘোষণা হয় পুজোর পরই হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। নবান্ন সূত্রের খবর, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ওষুধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ফোকাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিন অমিত মিত্রের ব্যাখ্যা, উন্নয়নমুখী বৃদ্ধি কেন্দ্রিক শিল্প, কর্মসংস্থানমূলক, রপ্তানির সম্ভাবনা রয়েছে এমন শিল্পক্ষেত্র, রাজ্যের প্রাকৃতিক সম্পদ যেমন পাট, সিল্ক, পর্যটনের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, রাজস্ব আদায়কারী শিল্পের মতো ক্ষেত্রগুলিকে বিশেষ নজর রাখা হচ্ছে এই কনক্লেভে। তবে একই সঙ্গে অমিত মিত্র জানান,
কনক্লেভ ও সামিটের মধ্যে অনেক তফাৎ আছে। সামিটে দেশ বিদেশের প্রতিনিধিরা ছিলেন, 500-রও বেশি ডেলিগেট ছিলেন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনক্লেভ। কিভাবে তারা বিনিয়োগ এনেছেন, কিভাবে তারা তার সঙ্গে কর্মসংস্থান এনেছেন, কিভাবে রফতানি করেছেন তা তুলে ধরবেন। তার আরও সংযোজন, তারা কত বিনিয়োগ করছেন তা উঠে আসবে এখানে। আসছে দিনে যে প্রজেক্টে তারা যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা হবে, বা নতুন যারা আসছেন তাদের সঙ্গেও বিনিয়োগের সংযোগ তো থাকতেই হবে। এদিন সিনার্জি বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরাও। হাই নিউজ নেটওয়ার্ক। উৎসবের মাসে গ্যাসের দাম বেড়েছিল। উৎসব শেষ হতেই দাম কমল এলপিজি সিলিন্ডারের। তবে এই মূল্যবৃদ্ধি 19 কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। নভেম্বর মাস থেকে দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন গ্যাসের দাম। উৎসবের মাসে দাম বেড়েছিল। উৎসব শেষ হতেই দাম কমল এলপিজি সিলিন্ডারের। তবে এই মূল্যবৃদ্ধি 19 কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। নভেম্বর মাস থেকেই দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম। কলকাতায় কত হলো বাণিজ্যিক গ্যাসের দাম? ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী 6 টাকা 50 পয়সা কমে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম হয়েছে 1694 টাকা। অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম ছিল 1700 টাকা 50 পয়সা। গত মাসের তুলনায় 5 টাকা কমে নভেম্বরে রাজধানী দিল্লিতে দাম হয়েছে 1590.50 টাকা। চেন্নাইতে 4 টাকা 50 পয়সা কমে দাম দাঁড়িয়েছে 1750 টাকা। বাণিজ্য নগরী মুম্বাইয়ে 5 টাকা কমে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হয়েছে 1542 টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, 2024 সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হয়নি। গত এপ্রিলে এক ধাক্কায় 50 টাকা দাম বাড়ায় কেন্দ্র, যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিল মধ্যবিত্তরা। আশা ছিল পুজোর মুখে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম হয়তো কমতে পারে, কিন্তু তা তো হয়নি। তবে নতুন মাসেও কলকাতার 14.2 কেজি সিলিন্ডারের মূল্য থাকছে 879 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।